পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগীদের একটা খুবই কমন ধারণা যে এটা থাকলে বোধহয় প্রেগনেন্ট হওয়া সম্ভব না। পিসিওএস নিয়ে আলোচনার শুরুতেই দুইটা কথা বলে রাখতে চাই, একটা ব্যাড নিউজ এবং একটা গুড নিউজ। ব্যাড নিউজ ইজ পিসিওএস কখনোই সম্পূর্ণভাবে সেরে যায় না এবং নারীদের বন্ধ্যাত্বের সবচেয়ে কমন কয়েকটা কারণের মধ্যে একটা কারণ পিসিওএস। আর গুড নিউজ ইজ যদি পিসিওএস কে কন্ট্রোলে রাখা যায় তাহলে দেখা গেছে অন্যান্য যে কোনো স্বাভাবিক একজন মহিলার চাইতে পিসিওএস এর পেশেন্ট অনেক তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারেন। আজকের ভিডিওতে বলবো পিসিওএস কিভাবে বুঝবেন, অর্থাৎ এর লক্ষণগুলো কি কি, কাদের পিসিওএস হওয়ার চান্স বেশি, এর ট্রিটমেন্ট প্ল্যান কি এবং পিসিওএস থাকলে প্রেগনেন্ট হওয়ার উপায় কি কি। প্রথম কথা, পিসিওএস আসলে ওভারির কোনো ডিজিজ না, বরং এটা একটা হরমোনাল ডিসঅর্ডার। মূলত এখানে দুইটা হরমোনের ডিস্টারবেন্স হয় যার প্রভাব পড়ে অন্যান্য কিছু হরমোনের উপর। যেমন নারীর শরীরে পুরুষালী একটা হরমোন অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন, এটার লেভেল বেড়ে যায়। এই টেস্টোস্টেরনটা বাড়লে কি হয়, নারীর শরীরে অন্যান্য যে হরমোনগুলো আছে যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এলএইচ বা লুটিনাইজিং হরমোন, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলোর ব্যালেন্স আসলে নষ্ট হয়ে যায়। ফলে ওভারিতে যে ডিমটা আসলে বড় হওয়ার কথা বা ম্যাচিউর হওয়ার কথা, এই হরমোনগুলো ইমব্যালেন্স হওয়ার কারণে সেই ফলিকল থেকে ডিমটা আসলে বের হতে পারে না, অর্থাৎ ওভুলেশন হয় না। আর নো ওভুলেশন মানেই নো মেনস্ট্রুয়েশন, যার কারণে দেখা যায় পিসিওএস এর পেশেন্টদের 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে কিন্তু পিরিয়ড হচ্ছে না। আবার এদিকে সেই ফলিকলগুলোর মধ্যে ফ্লুইড জমতে থাকে এবং এটা থলের মতো আকৃতি ধারণ করে, যাকে বলে সিস্ট। এরকম অসংখ্য ফ্লুইড ফিল্ড থলে বা সিস্ট আল্ট্রাসনোগ্রামে দেখা যায় পলিসিস্টিক ওভারি হিসেবে। এই টেস্টোস্টেরনটা বাড়ার কারণে আরো যে সমস্যাটা হয় যে নারীর শরীরে পুরুষালী কিছু ফিচার ডেভেলপ করতে থাকে, যেমন মুখে, বুকে, পেটে অবাঞ্ছিত লোম হয়, ঘাড় বা বগলের স্কিন মোটা আর কালচে হয়ে যায়। এছাড়াও অনেকের মধ্যে পুরুষের মতো মাথার চুল পড়ে যাওয়া, মুখে পিঠে ব্রণ হওয়া, এই সব লক্ষণ দেখা যায় টেস্টোস্টেরন বাড়ার কারণে। সেকেন্ড যে হরমোনাল প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ এমন একটা কন্ডিশন যেখানে শরীরের কোষগুলোর উপরে ইনসুলিন আর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এই ইনসুলিনের একটা স্বাভাবিক কাজ হলো ব্লাড থেকে গ্লুকোজ শরীরের কোষের ভিতর প্রবেশ করানো। সো ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলে কি হয় যে ব্লাড থেকে এই গ্লুকোজ আর শরীরের কোষের ভিতরে ঢুকতে পারে না। আলটিমেটলি ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বৃদ্ধি পায়, অর্থাৎ ডায়াবেটিস। এছাড়াও পিসিওএস এর পেশেন্টের এই দুইটা হরমোন ছাড়াও আরেকটা হরমোনের ডিস্টারবেন্স হয়, থাইরয়েড হরমোন। দেখা গেছে পিসিওএস এর পেশেন্টদের একটা বড় অংশের মধ্যে হাইপোথাইরয়েডিজম থাকে এবং এই হাইপোথাইরয়েডিজম নিজেও কিন্তু এককভাবে ওভুলেশন ডিস্টারবেন্স এবং অনিয়মিত মাসিকের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে এই লক্ষণগুলো যখন কারোর মধ্যে থাকবে, আমরা প্রথম সন্দেহ করব তার পিসিওএস কিনা। ইন শর্ট যদি বলি, 1, টেস্টোস্টেরনের কারণে অবাঞ্ছিত লোম, ব্রণ এবং বিভিন্ন জায়গার স্কিন মোটা এবং কালচে হয়ে যাওয়া। এদিকে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিস। এখন কারো মধ্যে এই লক্ষণগুলো পাওয়া গেল, পিসিওএস সন্দেহ করা হলো। এরপর কনফার্ম হওয়ার জন্য ডক্টরের কাছে আসলে আমরা যেটা করি, একটা আল্ট্রাসনোগ্রাম করে দেখি পলিসিস্টিক ওভারি আছে কিনা, ব্লাড টেস্ট করে দেখি টেস্টোস্টেরন বাড়লো কিনা, কিংবা এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলোর লেভেল স্বাভাবিক আছে কিনা, এবং ব্লাড গ্লুকোজ করে দেখি ডায়াবেটিস আছে কিনা। এর সাথেও টিএসএইচ, T3 এবং T4 টেস্ট করে দেখি যে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা। এই সমস্ত লক্ষণ এবং টেস্টগুলো করার পর আমরা ডায়াগনোসিস করি পিসিওএস আছে কিনা। যদি 3টা কন্ডিশনের মধ্যে কমপক্ষে 2টা কন্ডিশন আমরা পাই, তখন কনফার্মলি বলা যায় যে এটা পিসিওএস। 1, যদি আল্ট্রাসনোগ্রামে পলিসিস্টিক ওভারি পাই, 2, যদি টেস্টোস্টেরন হরমোন বাড়ার কোনো লক্ষণ পাই, এবং 3, যদি অনিয়মিত মাসিকের হিস্ট্রি থাকে। এই 3টা কন্ডিশনের মধ্যে কমপক্ষে 2টা কন্ডিশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব যে এটা পিসিওএস। কাজেই শুধুমাত্র আল্ট্রাসনোগ্রামে পলিসিস্টিক ওভারি পেলেই কিন্তু আসলে পিসিওএস বলা যাবে না। এই নিয়ে চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিব এবং আই বাটনেও দেওয়া থাকলো। এখন লক্ষণ জানলাম, কিভাবে রোগটা ডায়াগনোসিস করব জানলাম। এবার ট্রিটমেন্টে যাওয়ার আগে বলা যাক কাদের পিসিওএস হওয়ার চান্স বেশি। দেখা গেছে যাদের ফ্যামিলিতে অলরেডি পিসিওএস এর পেশেন্ট আছে, যারা ডায়াবেটিক এবং যাদের ওবেসিটি আছে, এই 3টা গ্রুপের পরবর্তীতে পিসিওএস ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার বলা যাক পিসিওএস এর আসলে ট্রিটমেন্ট কি।
আগেই বলেছিলাম পিসিওএস এর কমপ্লিট কিওর আসলে নেই, তবে স্টেপ ওয়াইজ কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে একে কন্ট্রোলে রাখা সম্ভব। যেমন এর একটা প্রথম এবং প্রধান ট্রিটমেন্ট ওবেসিটি কন্ট্রোল অর্থাৎ ওয়েট কন্ট্রোল। দেখা গেছে জাস্ট এক্সারসাইজ, হেলদি ডায়েট এবং হেলদি লাইফস্টাইল এই কয়েকটা জিনিস মেনটেন করতে পারলে বেশিরভাগ ক্ষেত্রেই এর আর কোনো ওষুধও লাগে না। অর্থাৎ জাস্ট ওজনটা কমিয়ে আপনি পিসিওএস কে কন্ট্রোল করতে পারেন। যদি এতেও কাজ না হয় তাহলে নেক্সট স্টেপ এর পাশাপাশি কিছু মেডিসিন। যদি আপনি প্রেগন্যান্সি প্ল্যান না করে থাকেন তাহলে ট্রিটমেন্টে হরমোনাল বার্থ কন্ট্রোল পিল দেওয়া হয়, যেটা আপনার মাসিককে রিএস্টাবলিশ করবে। এরপর টেস্টোস্টেরনকে কাউন্টার করার জন্য এন্ড্রোজেন ব্লকিং মেডিসিন দেওয়া হয়, যেটা আপনাকে অবাঞ্ছিত লোম, ব্রণ এগুলো থেকে মুক্তি দেবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্সকে কাউন্টার করার জন্য দেওয়া হয় মেটফরমিন, যেটা খুবই চমৎকার কাজ করে। এটা একদিকে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে, আপনার ওবেসিটি কমাবে এবং আপনার মাসিককে রেগুলার করতে সাহায্য করবে। আর যেসব পিসিওএস এর পেশেন্ট প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশনের জন্য প্রথমত দেওয়া হয় একটা মুখে খাওয়ার ওষুধ ক্লোমিফেন সাইট্রেট বা লেট্রোজল। এরপর ফলিকুলোমেট্রি নামে একটা টেস্ট করে দেখা হয় যে ওভারিতে ডিমগুলো ঠিকমতো বড় হচ্ছে কিনা। ফলিকুলোমেট্রি কিছুই না, একটা আলট্রাসোনোগ্রাম, যেটা একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে করতে দেওয়া হবে এবং সেখানে অবজার্ভ করা হবে আপনার ডিমগুলো কিভাবে ম্যাচিউর হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণে ম্যাচিউর হচ্ছে কিনা। খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে ফলিকুলোমেট্রি কিন্তু এখানে খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট। অনেকে কিন্তু আছে জাস্ট এই মেডিসিনগুলো নিতে থাকেন এবং মাসের পর মাস এই মেডিসিনগুলো নিচ্ছেন কিন্তু ফলিকুলোমেট্রি কিন্তু করাচ্ছেন না। এতে আলটিমেটলি কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, কেননা এই ট্রিটমেন্ট 2 থেকে 3 মাস নেওয়ার পরেও যদি দেখা যায় কনসিভ হচ্ছে না তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ওষুধে আর কাজ হবে না। তখন চলে যেতে হয় এই ট্রিটমেন্টের নেক্সট স্টেপ। তখন আর মুখে ওষুধ খাওয়ালে হবে না, তখন দিতে হবে গোনাডোট্রপিন নামের এক ধরনের ইনজেকশন। এই ইনজেকশনটাও 2 থেকে 3 মাস পর্যন্ত নেওয়া যেতে পারে এবং এখানেও নির্দিষ্ট সময় পর পর ফলিকুলোমেট্রি করে দেখতে হবে যে ওভারির ফলিকুলগুলোর ম্যাচুরেশন কেমন। যদি এই ইনজেকশনও ফেল করে সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট স্টেপ IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসামিনেশন, যেখানে কি করা হয় আপনাকে একটা ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন দেওয়া হবে। এরপর যখন ওভুলেশন হতে যাচ্ছে সেই সময় আপনার হাজবেন্ডের সিমেনকে ল্যাবে প্রসেস করে আপনার ইউটেরাসের ভিতর প্রবেশ করানো হয়। এই মেথডটাও 2 থেকে 3 বার ট্রাই করা যেতে পারে। এতেও যদি কনসিভ না হয় সেক্ষেত্রে লাস্ট ট্রিটমেন্ট IVF বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। জিনিসটা কি? একটা নিডল দিয়ে আপনার ওভারি থেকে কিছু ডিম সংগ্রহ করা হবে এবং আপনার হাজবেন্ডের সিমেনকে ল্যাবে প্রসেস করে শুক্রাণু এবং ডিম্বাণুকে বাইরেই ফার্টিলাইজ করে সেই ভ্রূণটা ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত করা হবে এবং এই প্রসেসেও কিন্তু সাকসেস রেট খুব একটা খারাপ না। এভাবেই ধাপে ধাপে প্রথমে মুখে খাওয়ার ওষুধ, এরপরে গোনাডোট্রপিন ইনজেকশন, এরপরে IUI এবং সবশেষে কিন্তু IVF এর মাধ্যমে প্রেগনেন্ট হওয়া সম্ভব। কাজেই যাদের PCOS আছে তাদের জন্য বলবো হতাশ হবেন না। PCOS সম্পর্কে জানুন, বুঝুন এবং মনে রাখবেন সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শে কিন্তু PCOS কে কন্ট্রোল করা সম্ভব। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে এবং কারো কোনো উপকারে আসলে ডু লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে জানান। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।